জব্বার সাহেব যাচ্ছেন তার মেয়ের বাড়িতে, কিন্তু তার মনে চিটাফোটা আনন্দ ছিল না। বিপরীতে তার মনে ছিল অনেক বেশি ভয়, আতঙ্ক এবং টেনশন। কারণ ইতিপূর্বে তার মেয়েকে দুই জায়গায় বিয়ে দিয়েছিল। তার মেয়ের যে স্বভাব চরিত্র, সে কারণে খুব বেশি দিন টিকতে পারেনি কোনো স্বামীর বাড়িতেই। কিন্তু আজ অবধি এই স্বামীর বাড়ি থেকে কোনো কমপ্লেন আসেনি। সুতরাং এটা ভেবেও তিনি কিছুটা অবাক হচ্ছেন। অন্যদিকে এই বিয়ের দিন যেসব কথা হয়েছিল সেটা মনে মনে ভাবতে ভাবতে তিনি হেঁটে চলেছেন। এই বিয়ের দিন যখন পাত্রপক্ষ মেয়েটিকে দেখতে এসেছিল, তখন জব্বার সাহেব কিছুটা খোলামেলাভাবে বলেই ফেলেছিলেন যে আমার মেয়ে অনেকটাই হট চরিত্রের অধিকারী, তার কথাবার্তায় কোনো আদব কায়দা নেই। সুতরাং তাকে নিয়ে সংসার করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মনেই সংশয় রয়েছে। সুতরাং আপনারা আমাদের মেয়েকে বিয়ে করাবেন কিনা সেটা আরেকবার ভাবতে পারেন। তখন পাত্র যেটা বলেছিল যে আমার প্রথম স্ত্রী মারা গিয়েছে, আমি এখন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি। আপনার মেয়ে দেখতে শুনতে সুন্দরী এবং অল্প বয়সী, আমার খুবই পছন্দ হয়েছে। আমি আপনার মেয়ের কোনো স্বভাব চরিত্র সম্বন্ধে কোনোদিন কমপ্লেন করব না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। জামাই তার কথা রেখেছে, আজ অবধি কোনো কমপ্লেন আসেনি। এরকম কথা ভাবতে ভাবতেই জব্বার সাহেব হাঁটতে হাঁটতে চলে গেলেন তার মেয়ের বাড়িতে। গিয়ে মেয়েকে এবং জামাইকে দেখতে পেল তারা খুব হাসি খুশিতে সংসার করছে। এটা দেখে তো জব্বার সাহেব আরও অনেক বেশি অবাক হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? আমার এই মেয়েটিকে তার বাকি দুইটা স্বামী কয়েকদিন সহ্য করতে পারলো না, আর কয়েক মাস হয়ে গিয়েছে, তারপরেও এই আমার মেয়ে সংসার করছে এবং সুখে শান্তিতে আছে। দুপুরে খাবার দাবারের পর জামাইয়ের সাথে হাঁটতে বেরোলো জব্বার সাহেব। নদীর একটা তীরে গিয়ে দাঁড়ালো। তারপর একটা সিগারেট ধরাতে ধরাতে জব্বার সাহেব প্রশ্ন করলো, বাবা কিছু মনে করো না, আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার এই অবাধ্য বেয়াদব মেয়েটিকে কিভাবে শৃঙ্খল করে ফেললে, কিভাবে তাকে শান্ত করে ফেললে, কিভাবে তাকে নিয়ে সুখে শান্তির সংসার গড়ে ফেললে। তখন সেই জামাই বলল যে এটা চাইলেই করা যায়, যে কোনো নারীকে পুরুষ চাইলে কন্ট্রোল করতে পারে। তখন জব্বার সাহেব বলে যে আমি আজ প্রায় 50 বছর যাবৎ সংসার করছি, কিন্তু আমি আমার ঘরের স্ত্রীকে আজ অবধি কন্ট্রোল করতে পারলাম না। তুমি আমাকে সেই মন্ত্র শিখিয়ে দাও যেই মন্ত্র দিয়ে তুমি আমার মেয়েকে কন্ট্রোল করে ফেলেছ। তখন জব্বার সাহেব বলল, বাবা আমার একটু কাজ আছে, আমি একটু একটা জায়গায় যাচ্ছি। সামনে রয়েছে একটা কুমোর বাড়ি, সেখান থেকে একটা কাঁচা হাঁড়ি পাতিল কিনে আনবেন এবং একটা পুরো হাঁড়ি পাতিল কিনে আনবেন। বিকেলে এই নদীর ঘাটে আপনি দাঁড়াবেন, সেখানে আমি আপনাকে জবাব দেব। তারপর জব্বার সাহেব হাঁটতে হাঁটতে সেই কুমোর বাড়িতে চলে গিয়ে জামাই যেভাবে বলেছিল সেগুলো কিনে নিয়ে চলে আসলো এবং নদীর ঘাটে এসে অপেক্ষা করতে থাকলো। শেষে অপেক্ষার প্রহর শেষ হলো এবং জামাই তার সামনে চলে আসলো। এবার দুজন বসলো নদীর সেই কূলে, সবুজ ঘাসের উপর বসে। জব্বার সাহেব ভাবছে, জামাই আজকে আমাকে হয়তোবা এমন কোনো বিদ্যা, এমন কোনো মন্ত্র শিখিয়ে দিবে, আজকের পর থেকে আমার সংসারেও সুখ শান্তি চলে আসবে। এবার জামাই নীরবতা ভেঙে কথা বলল, বাবা আপনার হাতে যে এই শুকনো পুরনো হাঁড়িটা আছে, এটার উপর একটা ইটা দিয়ে আঘাত করুন। সাথে সাথে জব্বার সাহেব সজোরে আঘাত করলো এবং এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার জব্বার সাহেবকে বলল তার জামাই যে এটা কি চাইলে আমরা জোড়া দিতে পারবো? তখন শ্বশুর বলে যে না, এটা জোড়া দেওয়া সম্ভব না। তারপর এবার জামাই সেই কাঁচা হাঁড়িটাকে বলল যে এটার উপর আঘাত করুন। এটাকে অল্প আঘাত করতেই ভেঙে চুরে মুচড়ে গেল। তারপর জামাই বলল, এটা কি চাইলে আমরা জুড়ে দিতে পারবো? তখন জব্বার সাহেব বলে, এটা যেহেতু কাঁচা মাটি, চাইলে এটা আমরা জুড়ে দিতে পারবো, এটাকে আবার গড়ে ফেলতে পারবো। তখন জামাই বলল যে মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য, নারীদেরকে কন্ট্রোল করার জন্য, ঘরের স্ত্রীকে ঠিক রাখার জন্য সংসারের শুরুর দিক থেকেই অনেক বেশি কঠোর হতে হয়। আমি কি করেছিলাম শুনবেন আপনি? আমি যেদিন আপনার মেয়েকে আমার বাড়িতে বধূরূপে নিয়ে এসেছিলাম, সেদিন তো আমরা দুইজন দুই বিছানায় ঘুমিয়েছিলাম। তারপর দিন সকালবেলা বসেছিলাম আমার ঘরের উঠোনে। আমার ঘরের সামনে বেশ কিছু গাছ রয়েছে, আপনি হয়তো বা দেখতে পেয়েছেন। সেখানে ছিল একটা কলা গাছ, সেই কলা গাছের পাতা বাতাসে দুলতেছিল। আমি কলা গাছকে বললাম, এই পাতা নাড়াচাড়া করবি না, আমার সমস্যা হয়। দ্বিতীয়বার আবার যখন দুলতেছে বাতাসে, এবার আরো বেশি দমক দিয়ে বললাম, এই পাতা। তখন আমি নাড়াচাড়া করতে নিষেধ করলাম, তুই আমার কথা শুনছিস না কেন? তৃতীয়বার যখন আবার পাতাটা দুলে উঠলো, তখন আমার হাতে ছিল একটা বড় ডা বা বটি, সেটা দিয়ে কূপ দিয়ে কলা গাছটা কেটে ফেললাম। কলা গাছ যখন দপাস করে পড়ে গেল, আপনার মেয়ে ঘরের ভিতর থেকে চুকি দিয়ে দেখল। আমি তখন একা একাই বলতে থাকলাম,
আরে শালার অবাধ্য গাছ, আমার কথা শুনিস না? বারবার নিষেধ করতেছিলাম যেন পাতা না নড়ে, এবার তো তোকে কেটে ফেললাম, এবার পারলি তোর পাতা নাড়া। এটা দিয়ে কি হয়তোবা আপনার মেয়ে কিছুটা অবাক হয়েছিল, কিছুটা ভয় পেয়েছিল। তারপর নাস্তা সেরে আমি চলে গেলাম বাহিরে। বাহির থেকে ফিরে এসে দেখলাম যে বাড়ির সামনে দুইটা কুকুর ঝগড়াঝাটি করছে। একটা আমাদের পালিত কুকুর, অন্য একটা রাস্তার কুকুর। রাস্তার কুকুরটাকে দূরে সরিয়ে দিলাম, তারপরেও অনেকটা দূরে গিয়ে সে বুবু করে চিৎকার করছে। অন্যদিকে সেই চিৎকার শুনে শুনে আমাদের পালিত কুকুরটাও বারবার ডেকে উঠছে। আমি একবার বললাম, এই কুকুর চিৎকার চিৎকার চেঁচামেচি করবি না, আমার এইসব ভালো লাগে না। দ্বিতীয়বার যখন আবার ভু করে উঠলো, আমি আবারও চিৎকার করে উঠলাম, এই শালার কুকুর, আমার কথা শুনিস না? আমার রাগ উঠলে কিন্তু তোর রেহাই নেই। তৃতীয়বার যখন আবার চিৎকার করে উঠলো, আমি তখন বটি দিয়ে এমন একটা কোপ দিলাম, কুকুরের মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে চিৎকে দূরে সরে পড়ে গেল। তখন আপনার সেই মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছিল। এই কুবের আওয়াজ শুনে সে যখন এদিকে তাকালো, তখন তো তার ভয়ে গা হাত পা কাঁপতেছে এবং শরীর থেকে ঘাম ঝরতেছে। সন্ধ্যার দিকে আমাদের একটা ছাগল ছিল, সেটা আমি বাহির থেকে নিয়ে আসতেছিলাম। ছাগলের সামনে আমি কিছু পাতা রেখে দিলাম, যেটা ছাগলের নাগালের বাহিরে ছিল। ছাগল পাতাগুলো দেখে বারবার বে বে করে ডাকতেছিল এবং সেদিকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছিল। আমি এটা শুনে ছাগলকে ধমক দিলাম, এই চিৎকার চেঁচামেচি করবি না, আমার এসব ভালো লাগে না কিন্তু। দ্বিতীয়বার আবার ধমক দিলাম। তৃতীয়বারের মাথায় আমি সেই বটি দিয়ে ছাগলকে এক কোপ মারলাম, তার মাথাটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। এটা দেখে আপনার মেয়ে অনেক বেশি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, কলা গাছ কেটে ফেলেছি, তাতে কোনো সমস্যা নেই, এটা সাধারণ একটা ছোট্ট গাছ। আমি কুকুরকে মেরে ফেলেছি, এটাতেও সমস্যা নেই, কারণ এই প্রাণী আমাদের কোনো কাজে আসতো না। কিন্তু ছাগলটাকেও মেরে ফেললাম, এটা তো বিক্রি করলে আমি অনায়াসে অনেক টাকা পেয়ে যেতাম। তারপর যখন ফুলসজ্জার রাতে তার সাথে আমার কথা হলো, সে আমাকে এই 3টা প্রশ্ন করলো যে আমি এই 3টা জিনিসকে কেন কেটে ফেললাম। তখন আমি বললাম যে আমার সাথে যদি কেউ, সেটা মানুষ হোক, পশু হোক, গাছ হোক, যদি আমার কথা কেউ না শুনে একে একে 3বার, তাহলে তাকে মারতে, তাকে কাটতে, তাকে হত্যা করতে পর্যন্ত আমার কোনো দ্বিধা হয় না। তারপর থেকেই আপনার মেয়ে বুঝে গিয়েছে যে সে যদি আমার অবাধ্য হয়, তাকে বাবার বাড়ি পাঠাবো না, তাকে ডিভোর্স দেব না, তাকে আমি আলাদা সেপারেটি করে দেব না, আমি তাকে হত্যা করে ফেলব। আর মৃত্যুর ভয়েই আপনার মেয়ে এখন আমার সংসার করছে। আর যেহেতু আপনি শুরু থেকেই আমার শাশুড়িকে কন্ট্রোল করতে পারেননি, সুতরাং এখন আপনি যতই পুরুষত্ব জাগিয়ে তোলেন, এখন আপনি যতই মহাবীরের পরিচয় দেন, তিনি সেটা আর মানবেন না। তো ফ্রেন্ডস, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সংসারের শুরুর দিকে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সংসার জীবনে ঝগড়া, ফাসাদ, কলহ সারা জীবন লেগে থাকবে। সুতরাং যারা অবিবাহিত রয়েছেন, তারা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। অতিরিক্ত ভালোবাসার ফলে স্ত্রীকে অতিরিক্ত কর্তৃত্ব দিবেন না, তাহলে কিন্তু আপনার জীবনটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আজকে আমার এই গল্পখানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ।